সব প্রশ্নের উত্তর যদি আমরা নিজেই জেনে যেতাম, তাহলে জীবনে এমন বিপত্তি হতো না। আমরা যে কেন প্রিয় মানুষদের থেকে স্বেচ্ছায় দূরে থাকি, সেটা আমরা নিজেও বুঝি না, নাকি বুঝি? তাহলে ইগো, সেলফ রেসপেক্ট পার করতে পারি না বলেই কি এভাবে আমরা দূরে দূরে সরে থাকি আমাদের প্রিয় মানুষের থেকে? আসলে আমরা নিজের কাছে সত্যি বলতে পারি না বলেই আমাদের এত কষ্ট, এত মন খারাপ। আর এভাবেই সময়ের সাথে সাথে এগোয় গল্প, আমাদের জীবনের গল্প। বোঝা যায় যে মানুষই মানুষকে পাথর বানায়, বেরসিক বানায়, নির্লজ্জ, বদমেজাজি, অসভ্য বানায়। আর কিছু মানুষ হয় যারা আলোর মতো, মেঘলা দিনে ডেকে ওঠা দুরন্ত নরম কোকিলের মতো, যারা জীবনে আসলে অগোছালো অতীতটাও যেন ক্রমশ ফ্যাকাশে হয়ে যায়, আর বদলে জমা হয় অনেকগুলো সফেদ রঙা নতুন পাতা। আর সেই মানুষগুলো শেখায় জীবন এখনো অনেক বাকি, এখনো অনেক পাতা খালি। হ্যাপি এন্ডিং কথাটা এখনো সত্যি করা যায়। শুনতে থাকুন আজকের গল্প, সঙ্গীতা কর্মকারের কলমে কে প্রথম কাছে এসেছি। বসন্তের শেষ সময় প্রায় চলছে, তবু শুকনো ভাবটা যায়নি বাতাস থেকে। শীত করে কোনো সময়, আবার এক একদিন রোদের তাপ এমন ঝলকানি দেয় রাস্তাঘাটে, প্যাঁচ প্যাঁচে না হলেও শুষ্ক একটা গরম লাগে। আবারও কোনো সময় বিকেল হতেই হালকা হিমেল বাতাস বয়। শিরশিরে অনুভূতিটা শহরের বুকে এখনো রয়ে গেছে। মিতুল একটানা কাজ করে খুব ক্লান্ত বোধ করছিল। নিজের জায়গা ছেড়ে উঠে চেয়ারে গা হাত পা ঝাড়া দিয়ে অফিসের ছোট্ট একটা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। দূর থেকে দেখে অফিসে ঢোকার চওড়া রাস্তাটাকে। লাঞ্চ আওয়ারের ওটাই পিক টাইম। সারি সারি ছেলেমেয়ের আনাগোনা শুরু হয়েছে। আজ বাতাসে শুকনো ভাবটা কম, বরং মাঝে মাঝে ছাড়া ছাড়া হাওয়া দিচ্ছে। মিতুলের কেন জানি না মনে হলো বসন্তকালে যে বাতাসটা গায়ে লাগলে মন খারাপ হয়, এখনো কি সেই বাতাসটাই বইছে? না বাতাসের সঙ্গে খারাপ ভালো কি? মন খারাপ থাকলে হয়তো সব বাতাসকেই এমন মন খারাপই বাতাস লাগে। তবে শেষ সময় এই যে ঝরে পড়া, শুকিয়ে যাওয়া সবটুকু নিংড়ে নিয়ে চারপাশে বিষণ্ণ একটা ভাব, অসময়ের মন খারাপের সঙ্গে সত্যি কি একটা ছাপ ফেলে যায়? এই হাওয়াটা গায়ে লাগলেই কেন চারা দিয়ে ওঠে ওরা? আচমকা উদাস ভাবটা কেটে গেল মিতুলের। ফোন এসেছে। ঝনঝন শব্দের আওয়াজে মিতুল ভাবনার জগৎ থেকে ফিরল। ও প্রান্ত থেকে মায়ের কণ্ঠস্বর। কিরে, খেয়েছিস কিছু? হ্যাঁ, এই যাব। এই যাব মানে? 1:30 বাজতে চললো, এখনো যাসনি? সকাল থেকে তো কিছুই খাসনি। খেয়েছি, 1 কাপ কফি। কফি? কফি খেলে কি আর পেট ভরে? সকালে অত করে বললাম খেয়ে যা, তখন তো না শুনেই। উফ মা, সকাল থেকে মাথাটা আজকে ধরেছে, এখন আর প্লিজ শুরু করো না। মেয়েরই আবেদন শুনে আর কিছু বলেন না মিতুলের মা। বোঝেন যে মেয়ে আজকে ডিস্টার্বড। সত্যি তো, সকালে অফিসে বেরোনোর আগে ওরকম একটা উটকো প্রস্তাব দিলে কার না মাথা গরম হয়। মিতুলের বাবার আর কোনোদিনও কাণ্ডজ্ঞান হলো না। মেয়ে সবে খেতে বসেছে, অমনি সময় অসময়ের জ্ঞান না করেই বলে বসলো, বলছে অনেক দিন তো হলো, এবার সেটেলের ব্যাপারে কি ভাবছিস? মিতুল ভুঁড়ু কুচকে খাওয়া থামিয়ে বলে, সেটেল হওয়ার ব্যাপারে মানে বুঝলাম না। মিতুলের বাবা মেয়েকে একটু দেখে নিয়ে বলেন, না মানে চাকরি বাকরি তো করছিসই, এবার যদি নিজের মতো সেটেলটা করিস তাহলেই ভালো হয় আর কি। কি বলছো একটু ক্লিয়ার করে বলবে? মিতুলের স্বরে সোজাসুজি একটা ভঙ্গি। দেখ, অনেক দিন তো হলো, বয়সটা তো আমাদেরও বাড়ছে, হ্যাঁ তোরও বাড়ছে, বাপ মায়ের তো একটা চিন্তা হয়। এবার বিয়ে করার ব্যাপারটা যদি একটু সিরিয়াসলি নিস তাহলে আমরাও একটু নিশ্চিন্ত হতাম আর কি।
ঘরে যেন একটা অপ্রত্যাশিত প্রস্তাবের বাজ পড়ল। মুহূর্তে মিতুল রাগত স্বরে বলে উঠল, বিয়ে এখন? কি বলছোটা কি? হঠাৎ এখন বিয়ের কথা উঠছে কেন? উঠছে কারণ আমরা চাই তুমি বিয়ে করে সেটেল করো এবার। সেই ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। তাই আমি একজনকে তোর কথা বলেছি, আমার পরিচিত এক বন্ধুর ছেলে। সে তোর সাথে কথা বলতে চায়। আরে ভালো ছেলে, আমার পছন্দ হয়েছে। আমি তোর বায়োডেটা ওদেরকে পাঠিয়েছিলাম, সব ঠিক আছে। আমি চাই তুমি ওই ছেলের সঙ্গেই সেটেল করো। বি প্র্যাকটিক্যাল মিতুল, আমাদের বয়সও তো বাড়ছে। তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয়, এরকম সব কিছু দিনের পর দিন ফেলে রাখা তো যায় না। আফটার অল তোমাকে একদিন না একদিন তো করতেই হবে বিয়ে, নয় কি? আগে হোক কি পরে। কথাগুলো শুনে বিস্ময়ে চোখে বাবার দিকে তাকিয়ে থাকে মিতুল। এক নাগারে বাবা এগুলো কি বলে গেল? শুনে তো মনে হচ্ছে অনেক দিনের চাপা কথা কিংবা ক্রোধটা উগড়ে দিল। তারপর খানিকক্ষণ থম মেরে বসে থেকে মিতুল বলে ওঠে, আমি এখন বিয়ে করতে চাই না। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, তা কেন জানতে পারি? ওর বাবা একটু নড়ে জোরে বলে ওঠে। মিতুল যতটা সম্ভব নিজেকে একটু শান্ত করে নেয়। এরকম পরিস্থিতিতে বুঝিয়ে বললে কি বাবা শুনবে, বুঝবে ওর মনের কথা? গলা একটু ভারী করে ও বলে ওঠে, সব কেনর উত্তর হয় না। আমাকে এখন এসব বলো না। মিতুলের বাবা এরকম একটা উত্তরের জন্যই অপেক্ষা করছিলেন। এতক্ষণ ব্যাপারটা নর্মাল ছিল, এবার তিনি নিরীক্ষণ করেছেন মেয়েকে। সে দৃষ্টিতে রাগ নেই, একটা চাপা কৌতূহল কাজ করছে। আচ্ছা, তোর কি কোনো... একটু থামলেন, ইতস্তত হয়ে বললেন, মানে কাউকে কি ভালোবাসিস? মুহূর্তে মিতুলের মাথাটা রাগে ঘুরে গেল, প্রায় ঝাঁঝিয়ে উঠে বলল, উফ বাবা, প্লিজ, এসব কি অর্থহীন কথা বলে যাচ্ছ বলো তো? আমি তো বললাম আমি বিয়ে করতে এখন চাইছি না। অর্থহীন কথা মানে? আমি অর্থহীন কথা কি বললাম এখানে? এখন না তো কখন? হ্যাঁ, কবে তোর সময়টা আসবে? জীবনটাকে কখনো কি সিরিয়াসলি নিয়েছিস? ভালো কোনো কথা কোনোদিন শুনেছিস কি? ইচ্ছে নেই কেন জিজ্ঞেস করলাম, তার উত্তরে কি বললি? যে সব কেন নাকি উত্তর হয় না। হাহ, যত সব দার্শনিক কথাবার্তা। কি আর কি পেয়েছিস নাকি এটাকে তুই? ভালো করে শুনে রাখ, শোন মিতুল, যথাযথ কারণ না দেখালে আমি কোনো কথা শুনবো না। ইউ হ্যাভ টু কনভিন্স মি। জীবনটা অতটা সোজা নয় যতটা তুই মনে করিস। বাবার কথাগুলো মিতুলের কানে বর্ষার মতো ফুটল। ক্রমশ অস্বস্তি বাড়ছে ওর, আর থাকতে না পেরে গর্জে উঠে বলল, আমি যেটা চাই না সেটা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি বলেছি করব না তো করব না, জোর করে দেবে নাকি? কথাটা শুনে গনগনে আঁচ লাগলো মিতুলের বাবার গায়ে। এত বড় সাহস! মেয়ে মুখের উপর কথা বলে। মিতুলের মাকে উদ্দেশ্য করে বললেন, শুনেছ মেয়ের কথা? খাইয়ে পড়িয়ে বড় করে শেষে কিনা বাপ মায়ের বিরুদ্ধে গিয়ে মুখে মুখে কথা বলে। বড় করার এই প্রতিদান, আরো প্রশ্রয় দিয়ে মেয়েকে মাথায় তোলো। বিরুদ্ধে তো যায়নি বাবা, শুধু আমার ইচ্ছের কথাটা জানিয়েছি। আর বিয়েটা যখন আমাকেই করতে হবে, তখন এই ব্যাপারে সম্পূর্ণ মতামত আমার। যাও, একদম মুখে মুখে কথা নয়। বেশি ইচ্ছে অনিচ্ছের বুলি কপচানো হচ্ছে এবার। মিতুল বিস্ময়ে চোখে তাকিয়ে থাকে বাবার আচরণে। স্বাভাবিক কথাটা বাবা কেন বুঝতে চাইছে না? বাবার কাছে কি তর্ক বিতর্কের দরজাটাই এখন খোলা? বুঝবে না বলে হয়তো বাবা পণ করেছে। ওখানে থাকতে আর ইচ্ছে করল না মিতুলের। টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো, মায়ের দিকে একটা ঠান্ডা দৃষ্টি দিয়ে বলল, বা তুমিও কি তাই চাও? দেখ, তোর বাবা তো কিছু ভুল বলেনি। আর তাছাড়া পুরো কথাটা আর শেষ করতে দেয় না মিতুল। জানে মা কি বলবে, তাই মাকে থামিয়ে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে দাঁড়িয়ে ঘুরে বলল, ছোটবেলা থেকে তোমাদের সব কথা প্রায় শুনে এসেছি। শখ ছিল ফটোগ্রাফার হব। আমি জানি আই হ্যাভ সাম পোটেনশিয়ালিটি, কিন্তু না, আশেপাশের লোক তোমাদের কি বলবে যে আপনার মেয়ে ক্যামেরা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, ওতে কি আর পয়সা পায়? ফটোগ্রাফার আবার কোনো ডেজিগনেশন হলো?
স্ট্যাটাসের ভয়, লোকের কাছে জবাবদিহির ভয়, 10টা 7টা চাকরি করছি বাবার ইচ্ছে। না না, দুটো কথা শুনতে হবে, সে তো তোমাদেরকেই শুনতে হবে। যাতে শুনতে না হয় তাই কিছু একটা জুটিয়ে নিয়েছি। তোমাদের দোষও দিচ্ছি না, আমি তো মেনেই নিয়েছি, কিন্তু বিয়ের মতো এত বড় ডিসিশন আমি কারোর কথাতেই নিতে পারবো না। আর আমার মতো মুখ চোরা, নিজের জগতে মুখ বুজে পড়ে থাকা একটা মেয়ে কোনো দিনই পারবে না হুট করে এক নিমেষে জীবনটা পরিবর্তন করতে। আস্তে আস্তে আমার গুছিয়ে তোলা জগৎটাকে খেটে দিতে আমি চাই না। তোমাদেরকে আবারও বলছি, আমি এখন পারবো না। আই নিড সাম টাইম। কবে কবে সেটা আমি এখন জানি না। শেষ কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিতুল। অনেকটা হালকা লাগছে মনে হলো। কেন এতগুলো কথা বললো নিজেও জানে না। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আর কিছু দেখেনি মিতুল। দ্রুত নিজেকে সামলে নিয়ে হাত ঘড়িটা দেখে নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। হ্যাঁ, দেখেছিল মায়ের চোখের কোণে জল। হয়তো মা কিছুটা হলেও বুঝেছিল। ইস, আর একটু হলে পুরো ভিজে কাক হয়ে বাড়ি ফিরতে হতো। বৃষ্টিটা শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে মিতুল ভাগ্যিস ঢুকে গেছে। ঘড়ি দেখছে আর ভাবছে কি টাইমিং। তবে এই অসময়ে বিনা নোটিসে বৃষ্টি এলো কেন? বেশ তো বসন্ত গুটি গুটি পায় বিদায় নিচ্ছিল হালকা বাতাস ছড়াতে ছড়াতে। না, প্রকৃতি আর মনের একটা অদ্ভুত মিল রয়েছে। দুটোই কোনো ধরা বাঁধা নিয়ম মেনে চলে না। এখন যেমন এই অসময়ের বৃষ্টিটাও পুরো শহরটাকে ভেজাতে চলে এসেছে। তবে বৃষ্টিটা ভালো লাগছে মিতুলের। মাঝে মধ্যে বৃষ্টি এলে ঝাপসা হয়ে যায় মন। ওই যে জানালাটা দিয়ে বৃষ্টির জলীয় হাওয়াটা গায়ে লাগছে ওর, চোখ বুজে ফেলেছে বারবার। সারা দিনের ক্লান্তিটুকু শুষে নিচ্ছে এই শান্ত অথচ এক নাগারে অস্তিত্ব রেখে যাওয়া বৃষ্টিটা। বৃষ্টির একটা আলাদা ম্যাজিক আছে, কখনো তুমুল বা কখনো টিপ টিপ শব্দে ভেজাবে না। আর ওই আওয়াজ দুটোই তখন বুঝিয়ে দিয়ে যায় ভেতরে কতটা মুষলধারে আজকে নেমেছে, নাকি অল্প ছিটে ফোটার জোয়ার। নিজেকে চেনার বর্ণহীন এক বৃষ্টি। দুপুরে সুজাতার কথাটা হঠাৎ মনে পড়ে গেল মিতুলের। সুজাতা ওর অফিসের কালিগ বলছিল, মিতুল, তুই এরকম একা একা থাকিস কেন বলতো? মানুষের ভিড়ের মধ্যে তোকে খুব একটা দেখাই যায় না দেখছি, কেন বলতো? কথাটা শুনে মিতুল একটু হেসেছিল। কি দেবে উত্তর, কিচ্ছু বলার নেই। সত্যি তো, মিতুল কেন এরকম? আশেপাশের আর 5টা মেয়েদের মতো কেন হই হুল্লোড় কিংবা গল্পের আসরে মেতে ওঠে না? কেন প্রেম ভালোবাসার ধারে কাছেও ও নেই? ইচ্ছে করে না, নাকি নিজের জগৎ ছেড়েই মিতুল বেরোতে চায় না? কেমন একটা গণ্ডি কেটে রেখেছে যেটা সহজে ভেদ করে মিতুল বেরোতে পারে না। আবার হঠাৎ কোনো অচেনা মানুষও ওই গণ্ডিতে প্রবেশ করতে পারে না। অবশ্য এটা বড় উপভোগ করে। একঘেয়ে এই রোজকার চেনা জীবনটা মিতুলের খুব প্রিয়। সারা দিনের মানুষের কথার হিসেব নিকেশ মিটিয়ে বাড়ি ফিরে এই গণ্ডিতেই ফিরে আসতে ইচ্ছে করে। অভ্যেস ছেড়ে কি আর এত সহজে বেরোনো যায়? মিতুল একা থাকতেই অভ্যস্ত। তবে মিতুল ইন্ট্রোভার্ট কিনা জানে না। যেরকম পারে একটা বিশেষণ দেয়। কেউ বলে মুখ চোরা, কেউ বলে দুনিয়া ছাড়া। স্কুলের বন্ধু যখন অনেকদিন পর দেখা হয়েছিল বলেছিল অহংকারী, কথা কম বলে সহজে মেশে না। এসব দেখেই হয়তো বলেছিল। না, তবে ভিড় এড়িয়ে যাওয়া, গোটা কয়েক জায়গায় যাওয়া, নিজের সঙ্গে সময় কাটানো, নির্জনতা নিঃসঙ্গতা নিয়ে ভালো থাকা, একঘেয়ে জীবনে একটু ভালো থাকা খুঁজে নেওয়া, এদেরকেই ইন্ট্রোভার্ট বলে। কে জানে, হবে হয়তো। মিতুলের গণ্ডি বলতে অফিসের গোটা চারেক কালিগ, ফ্যামিলি আর কিছু পুরনো বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব বলতে ওর মনে হয় এক একটা করে সরতে থাকা মানুষগুলো। সময়ের আঁচড়ে সম্পর্কগুলো এখন ফিকে হয়ে গেছে। শুধু সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস আদান প্রদানের সম্পর্ক। ওই এক কোণে পড়ে আছে যে যার মতো। সবই ওকেশনাল ফ্রেন্ড বলা যায়। অনুষ্ঠান কিংবা উৎসব ছাড়া এদের সাথে দেখা হয় না। তবে মিতুল ভালো মতোই বোঝে থেকেও না থাকা এই মানুষগুলোরও জায়গাও একদিন খালি হবে। তারপর আসবে শূন্যতা। অন্ধকারে চোখ সয়ে যাওয়া, দূরে দেখতে পাওয়া কোনো এক গভীর শূন্যতা। মিতুল একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। জীবনে আঁকড়ে ধরে রাখার মতো ওর কোনোদিন নিজের বলতে কিছুই হয়তো ছিল না। তবে লাভ আছে বই কি। এই ধরুন, যাদের একলা গণ্ডি আছে, স্বস্তির বৃত্ত আছে,
মানুষের ভিড় এড়িয়ে একা থাকার অভ্যেস হয়ে যায়। তাদের একাকিত্ব আর নির্জনতার ভিড়েও বুকের ক্ষতগুলো ঢেকে আড়াল করতে জানে। তাদের এক কথা ইন্ট্রোভার্ট বলে কিনা জানে না মিতুল, তবে ওর মতো মানুষগুলো নিশ্চিন্ত। এই একা থাকার নিশ্চিন্তিপুরে ছোট্ট একটা আশ্রয় আছে। এই অন্ধকার ঘরে টিমটিমে আলোয় থেকেও না থাকা মানুষগুলো নেই। তাদের সাথে সম্পর্কের জটিলতা নেই, পরিচিত কণ্ঠস্বর নেই, আছে শুধু নিজের জগতে হারিয়ে যাওয়া আর একাকিত্ব আঁকড়ে ধরার গল্প। এলোমেলো ভাবনারা কেন ভিড় করে আসে অসময়, ওই বৃষ্টির মতোই না জানিয়ে এলো হঠাৎ। এগুলো তো মিতুলের একান্ত খারাপ লাগা, ওর একা থাকার জগতের মতোই একলা। জগা খিচুড়ি হয়ে গেল অনেক দিনের জমানো খুচরো অনুভূতিগুলি। কিন্তু না, এসব তো পুরনো কথা। বাবার কথায় চমকে উঠেছিল সকালে। সুজাতার কথা শুনেও মাথাটা গরম হয়েছিল। ওদের কথা শুনতে গেলে তো নিজের একা থাকার অভ্যেসের জগৎ ছেড়ে বেরিয়ে এসে কারো সঙ্গে জড়িয়ে পড়া, তাকে ঠাঁই দেওয়া, আবার মানুষের সঙ্গে নতুন একটা সম্পর্ক গুছিয়ে তোলা অন্তর্মুখী জগৎটা যদি অগোছালো হয়ে যায়, বুকটা ছ্যাদ করে ওঠে মিতুলের। না, ও পারবে না। সুজাতা দি, বাবা মা, পরিচিত কলিগরা কেউ বোঝে না। সবাই এই অসামাজিক আখ্যাই দেবে, কিন্তু ওর মতো করে ওকে কে বুঝবে? মিতুলের এই নিজের কমফোর্ট জোনটা জেনে মিশে যাবে ওর সাথে, ওর ভরসার আশ্রয় হবে। এতদিনে কাউকেও বোঝাতে পারেনি, মুখ ফুটে চেষ্টা করে বলতে গিয়েও পারেনি। দূর, সব ভাবছে, সব তলগোল পাকালে তাদের বড়া হয়ে যেত। যত আজে বাজে চিন্তা। যাকে যাক, এই চরম ল্যাদ খাওয়ার ওয়েদারে ফাটিয়ে একটা ঘুম না দিলে হয়? জানালা দিয়ে আসা নিস্তব্ধ রাতের ঠান্ডা হাওয়ায় কখন যেন চোখ লেগে গেছিল মিতুলের। এই ল্যাদ খাওয়ার ওয়েদারে যত ইমোশনাল হও না কেন, একটা সময়ের পর চোখ বুজে আসবেই। হঠাৎ কাঁচা ঘুমটা ভেঙে গেল মিতুলের। নিঃশব্দ ঘরটা কাঁপিয়ে ফোনটা বেজে ওঠে। কি রে, অনলাইন নেই কেন তুই? আধবুজা চোখে মিতুল হ্যাঁ বা না কিছুই বলে না, গা হাত পা ছেড়ে উঠে বসে ফোনটা দেখে নিয়ে ধরা গলায় বলে, ও সুজাতাদি, তুমি কি বলছিলে বলো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার দেখে নিস অফিসে আসার আগে, কিছু নোটিশ পাঠিয়েছে কাজের ব্যাপারে। সুজাতার সঙ্গে দু একটা লঘু বার্তালাপ করে ফোনটা কেটে দেয় মিতুল। কে জানে কি পাঠিয়েছে। নেটটা অন করতেই মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। দেখেই অবাক হয় মিতুল। কে পাঠালো? সচরাচর মেসেঞ্জারেও তো খুব একটা অ্যাক্টিভ নয়ও। অ্যাপটা খুলতে মেসেজগুলো দেখে একটু অবাকই হয় মিতুল। এতগুলো মেসেজ। হ্যালো, কি করছো? কেমন আছো? সো আমরা কি বন্ধু হতে পারি? এই তুমি কেমন আছো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ও বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত, তাই তো? কথা বলতে না চাইলে ব্লক করে দাও। ফেসবুকের আদিম মেসেজ। সারা রাত ভিডিওতে এদের ঘুম নেই, এক নাগারে এতগুলো কোশ্চেন করে গেছে। প্রোফাইলটা এবার চেক করে মিতুল। নাম দেখাচ্ছে সুদিন দাশগুপ্ত। মিতুল মনে মনে হেসে ওঠে, ভাবে নামটা সুদিন দাশগুপ্ত না হয়ে দুর্দিন দাশগুপ্ত হলে ভালো হতো। এই ভ্যান তারা মার্কা মেসেজ দেখলে দুর্দিন এমনিতেই নেমে আসবে। রিপ্লাই এখন আর করতে ইচ্ছে করছে না মিতুলের। যতই বন্ধু হওয়ার মেসেজ করো না কেন, এক জটিল লক্ষণ রেখা। সে যুগে ছিল সীতা, আর এই যুগে মিতুল সেনগুপ্ত। এক একটা দিন আসে, আলসেমি ভাঙতে চায় না, না শরীরের না মনের। যান্ত্রিক ছুটে চলার পরে একটু বিশ্রাম চায় ওরা। আর মোরা ভাঙতে ভাঙতে স্টপেজ এসে দাঁড়ায় চোখের সামনে। একটা স্টপেজে মানুষের একে অন্যের মুখের দিকে তাকানোর সময় নেই। শুধু ছুটে চলা স্টেশন থামলে একটু গা ঝাড়া দিয়ে হুঁশ ফেরে। অফিসে ঢোকার আগের গলিটা দিয়ে মন্থর গতিতে হাঁটছে মিতুল। আজকে একদম ইচ্ছে করছে না অফিস করতে। গতকাল সুজাতাদির লেট নাইট ফোন আসতেই বুঝেছিল বাড়তি উল্টো চাপ দেবে বস। কাঁচ ঢাকা 6 তলা বিল্ডিং, এর দিকে মুখ তুলেও তাকায় একবার। ওই তো ব্লু রঙের কার্টেন ঝুলছে কাচের জানালার উপরে। পাখা ঘুরছে, এসি অন নেই, হয়তো গতকালের বৃষ্টির জন্যে। ঘড়ি দেখল মিতুল, 10টা বেজে 5।
মিস্টার চৌধুরী ওরফে এই বেসরকারি কোম্পানির কর্তা আজকে তাড়াতাড়ি ঢুকে গেছে। আর কোনো দিকে না তাকিয়ে লেফট টার্ন নেয় মিতুল। সামনের কাঁচ ঢাকা ঘরটায় যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ে মিতুল। আরে গয়নাও বাইরে থেকে ঘরে আরেকজনকে দেখতে পাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। পেছন দিক করে দাঁড়িয়ে মন দিয়ে ছেলেটা বসের কথা শুনছে। কিছু একটা বোঝাচ্ছে বস, আর সেটা শুনে বাধ্য এমপ্লয়ির মতো মাথা নাড়াচ্ছে। এই অফিসে প্রায় 5 মাস কাজ করছে মিতুল। এই ছেলেটাকে এতদিন দেখেনি অফিসে, কারণ দূর থেকে দেখে যতটুকু বোঝা যাচ্ছে বেশ পরিপাটি গোছের, চেহারার গঠনও টানটান। এই রিজু চেহারার ছেলেটা মিতুলের চোখে নতুন। হঠাৎ সুজাতাদির কথাটা মনে পড়ে গেল। সেদিন ক্যান্টিনে সুজাতাদি নতুন একজন জয়েন করেছিল বলেছিল না? তবে মিতুলের আন্দাজ বলছে এই ছেলেটাই অফিসের তাহলে নিউ এমপ্লয়ি। মিতুল কিছুক্ষণ পর পারমিশন নিয়ে ঢুকে এলো মিস্টার চৌধুরীর ঘরে। মুখে একটা স্বভাববশত হাসি নিয়ে উনি বললেন, আরে মিতুল, ভেতরে এসো। এই হাসির অর্থ মিতুল জানে। এমপ্লয়ীদের ঘাড়ে কাজ চাপানোর পর অফিসের বসগুলোর যেমন তাৎক্ষণিক একটা সন্তুষ্টির হাসি বেরোয়, এটাও ঠিক সেরকম। কাজের প্রেশার দেওয়ার আগে একটা অফিস ডেকোরাম। মিতুলের মনে হলো এই হাসিটাও ওই ডেকোরামের মতোই। মিতুল, নতুন ডেটা কালেক্ট করতে হবে, বুঝলে? এইদিকে সেলসের চাপ প্রচুর, আর তুমি তো এই কয় মাস ধরে সমস্ত ডেটা হ্যান্ডলিং করে আসছো, তাই তোমাকে আমি এই দায়িত্ব দিতে চাই। মিতুলকে বসতে বলে এক নাগারে কথাগুলো বলে গেল মিস্টার চৌধুরী। মিতুল একটু ভেবে নিয়ে বলে ওঠে, থ্যাংক ইউ স্যার আমাকে ভরসা করার জন্য, কিন্তু এতগুলো ডেটা কালেকশন মানে না না, ভেবো না মিতুল, তোমার সঙ্গে আরেকজন থাকবে। এই তো 1 সপ্তাহ হলো জয়েন করেছে, খুব এফিশিয়েন্ট ছেলে। আমি ওকেও একটু আগে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি, তোমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি। ছেলেটা যোগাযোগ করে নেবে, শুধু দুজনে একটু ফিল্ড ভিজিট করে নিও। ওকে মিতুল, বেস্ট অফ লাক। ওকে স্যার। বলে ঘর থেকে বেরিয়ে আসে মিতুল। এত নির্দেশনা আর কাজের ফিরিস্তি মাথা থেকে বেরিয়ে গেছে ওর। শুধু মনে হচ্ছে আবার নতুন কারোর সাথে কাজ। অফিস থেকে ফিরে ব্যস্ত সমস্ত হয়ে নিজের ঘরের দিকে যেতেই দুটো গানের লাইন কানে বাজল মিতুলের। হ্যাঁ, রান্নাঘর থেকেই আসছে। ব্যাগটা রেখে চোখে মুখে জল দিয়ে রান্নাঘরের দিকেই গেল। মা গান চালিয়েছে স্পিকারে, ফুল ভলিউমে চলছে, চায়ের জল ফুটছে। সেদিকে তাকিয়ে থেকে মা আনমনে গুনগুন করে চলছে স্পিকারে বাজতে থাকা গানের সঙ্গে তাল মিলিয়ে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। বেশ ভালো লাগছে শুনতে। মায়ের গলায় এখনো সুর আছে। ছোটবেলায় মিতুল দেখত সন্ধে হলেই হারমোনিয়াম নিয়ে মা গান করতে বসত, গলা ছেড়ে গাইত। সারা ঘরে গম গম করত সেই সুরেলা কণ্ঠস্বর। সুরগুলো নিয়ে মা যেন অদ্ভুত নিজের মতো করে মেতে ওঠে, খেলা করে নিজের অজান্তে। কিছুক্ষণ পরে সিঁড়ি বেয়ে ছাদে এসে দাঁড়ালো মিতুল। প্রায় দিনই এই সময় ও ছাদে আসে। আজ বাইরে চারিপাশ কেমন শীতল, জলীয় ভাব বাতাসে। এক পশলা বৃষ্টিটা একটু হলেও গুমট ভাবটাও কমিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে পরিবেশটাকে একটা শীতল নিস্তব্ধ পাথরের মূর্তি করে দিয়েছে, যে রাতের অন্ধকার নিয়ে দাঁড়িয়ে আছে সময়ের নিয়মে। সারা ছাদ জুড়ে বৃষ্টির মাটি, ভেজা সোদা গন্ধটা বারবার নাকে এসে ঝাপটা মারছে। বাড়ির সামনের পার্কটা আজ ফাঁকা, বৃষ্টির জন্যই বোধহয়। আকাশের দিকে একবার তাকালো। হালকা মেঘগুলো কেমন ধোয়ার মতো আস্তে আস্তে সরে যাচ্ছে। ওই তো দূর আকাশে একটা তারা চোখে পড়ল মিতুলের। সারা আকাশে একাই রাজত্ব করে বেড়াচ্ছে ওর নিজস্ব আলো দিয়ে। এই সময়টা বড্ড মন কেমন করে মিতুলের। সারা দিনের জমা কথাগুলো বেরিয়ে আসতে চায়।
এটা কি অকারণ মন খারাপ, নাকি সারাদিনে ছুটে চলা দীর্ঘশ্বাসরা হাঁপ ছেড়ে বাঁচতে চায়, যেটা শুধু মিতুলই জানে আর কেউ না? হাতে ধরে থাকা ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠলে মিতুলের উদাস ভাবটা কেটে যায়। মেসেজ ঢুকেছে হোয়াটসঅ্যাপে একটা অচেনা নাম্বার থেকে। হ্যালো, আপনি কি মিথিল সেনগুপ্ত? রিপ্লাই দেওয়ার আগে ভালো করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা দেখল মিতুল। শুধু নাম দেখাচ্ছে ঋষি। হোয়াটসঅ্যাপে বায়োতে সেরকম কিছুই নেই। মিতুল এবার টাইপ করল। হ্যাঁ বলছি, আমার নাম মিতুল সেনগুপ্ত, মিথিল নয়। উল্টো দিক থেকে রিপ্লাই আসে, হাই, আমি ঋষিরাজ চক্রবর্তী। অ্যাকচুয়ালি আমি আপনাদের অফিসে 2 সপ্তাহ হলো জয়েন করেছি। মিস্টার চৌধুরী আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বললেন। মেসেজটা দেখে একটু থমকালো মিতুল। জিভ কাটলো নিজের মনে। এই রে, একদম ভুলে গেছে সকালে বসের কথা, নতুন ডেটা কালেকশনের দায়িত্ব, তারপরে ফিল্ড ভিজিট, এগুলো বেমালুম ভুলে মেরে দিয়েছিল মিতুল। কি করে যে ভুলে গেল? হ্যাঁ, মনে পড়েছে, কালকেই তো ফিল্ড ভিজিটে যেতে বলেছেন মিস্টার চৌধুরী। আর কোনো একটা নতুন ছেলেকে ওই কাজে ওর সাথে দায়িত্ব দিয়েছে। তবে কি এই সেই ছেলেটা? কিন্তু এতটা ভুলো মন ওর। নিজের কেয়ারলেসের জন্য নিজের উপরই ভীষণ রাগ হলো মিতুলের। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, আপনাকে কি স্যার এই নতুন কাজের কথা বলেছেন? আই মিন, কালকে ফিল্ড ভিজিট, ডেটা কালেকশন? হ্যাঁ, একদমই তাই। স্যারই বললেন যে আমার সঙ্গে আপনিও থাকবেন এই কাজে। স্যার বলেছিলেন বটে একজন নতুন ছেলের ব্যাপারে। আপনি যোগাযোগ করে খুব ভালো করেছেন, আমার একদমই খেয়াল ছিল না। ইটস ওকে, স্যার আমাকে নিজেই বলেছিলেন আপনার সাথে যোগাযোগ করতে। নাম্বারটা তো উনিই দিলেন। বাট প্রথমেই আপনাকে একটু ফোন করতে হেজিটেশন হচ্ছিল, তাই ভাবলাম যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে এটা পিং করি। না না, ঠিক আছে, কিন্তু আপনি যদি ফোন করতেন তাহলেও আমি কিছু মনে করতাম না মিস্টার ঋষি। কাজের জন্যই তো করবেন, কোনো ব্যাপার না। ছেলেটা একটা হাসির ইমোজি দিয়ে ওকে লিখে পাঠায়। মিতুলও কিচ্ছু বলে না। চট করে অপরিচিত কাউকে ফোন করার ব্যাপারটা মিতুলেরও ঠিক পোষায় না। এই ছেলেটাও দেখছি ওর মতোই। প্রথম আলাপেই বা ফোন করাতে হয়তো স্বচ্ছন্দ বোধ করেনি। হ্যালো মিতুল, কাল কটার সময় কোথায় দাঁড়াবেন কাইন্ডলি যদি একটু বলে দিতেন। আপনি 11টার মধ্যে রবীন্দ্র সদন স্টেশনে চলে আসবেন, আমি পৌঁছে যাব তাড়াতাড়ি। পরের দিন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় মিতুল। এই প্রথম অচেনা কোনো ছেলের সাথে একসাথে কাজ করতে যাচ্ছে ও, তাও আবার ফিল্ড ভিজিট। ব্ল্যাক কালারের হাফ স্লিভ কুর্তি, সাথে ঠোঁট ছুঁয়ে যাওয়া ডার্ক রেড কালারের লিপস্টিকে। কপালের আশেপাশে লেপটে আছে রাশি রাশি চুল, মাঝে মাঝে নুইয়ে পড়ছে গালের দুপাশে। আজকে মিতুলকে বেশ অন্যরকম লাগছে। সবশেষে হালকা করে দেওয়া চোখের তলার কাজলটা মুখের লালিত্য যেন পরিপূর্ণ করে তুলেছে। ফর্সা গোল মুখে চোখ দুটো উজ্জ্বল হয়ে বসে আছে। নিজেকে একবার ভালো করে আয়নায় দেখলো মিতুল। না, খুব একটা মন্দ লাগছে না ওকে। সচরাচর যেভাবে সাজগোজ প্রতিদিনের সকালে ট্রেন ধরা তাড়াহুড়োতে, সেভাবে আর হই ওঠে না। উচিত 1-8 দিন সময় হলে ভালো করে একটু সাজে। আজকে ওই একটা দিনের সময়টাই পেয়েছে মিতুল। না, শুধুই কি সময়ের দোহাই? অন্যদিন কোথাও যাওয়ার হলে অফিসের কাজে এভাবেই কি সাজতো? এত খুঁটিনাটিভাবে নিজেকে লক্ষ্য করত? নাকি ঋষিরাজের সঙ্গে সারাটা দিন কাজের জন্য একসঙ্গে থাকতে হবে বলেই এত যত্ন নিয়ে তৈরি করেছে নিজেকে মিতুল? কিন্তু জীবনে নতুন কিছু মানুষের সঙ্গে আলাপ তো আর আমাদের হাতে থাকে না, সেটাও অজান্তেই জীবনে প্রবেশ করে। আমরা টের পাইনি একটুও, তবু কোনো রকম খামতি রাখতে চায় না। কে জানে, সাজের খুঁটিনাটি লক্ষ্য করা যায়, মনের খুঁটিনাটি তো এত সহজে চোখে ধরা পড়ে না। মিতুল আবছা হেসে ওঠে। ল্যাভেন্ডারের শিশিটা হাতে তুলে নিয়ে ভালোভাবে ঘাড়ের কাছে, গলার কাছে স্প্রে করে নেয় একবার। শরীরে মেলি গন্ধটা নিমেষে উধাও। এখন ল্যাভেন্ডার ঘিরে থাকা এক অচেনা সুগন্ধ। যেমন কথা তেমনই কাজ। মিতুল বরাবরই পাংচুয়াল কাজের ব্যাপারে। শার্প 11টার মধ্যেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে পৌঁছে গেছে। মেট্রো থেকে নেমেই এদিক ওদিক তাকাতে থাকলো। হ্যাঁ, ঋষিরাজকেই খুঁজছে। মাঝখানে 11:15 নাগাদ একবার ইতস্তত কণ্ঠে ফোন করেছিল ছেলেটা,
বলেছিল পৌঁছে গেছে। মিতুল চলে এলে যেন একটা কল করে নেয়, কিন্তু এত ব্যস্ত ভিড়ের মধ্যে কোথায় খুঁজে পাবে? ব্যাগ থেকে ফোন বের করে ডায়াল করতে যাবে এমন সময় পিছন থেকে ওর নাম ধরে কেউ ডেকে ওঠে। মিতুল। পিছন ফিরে তাকাতেই সামনে একটা নতুন মুখ কৌতূহলী চোখে দেখছে মিতুলকে। ইয়েস, আপনি ঋষিরাজ চক্রবর্তী তো? সার্টেনলি। আমি তো আপনাকে দেখতে পেয়েই ছুটে এলাম। আপনি কল করতে যাচ্ছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। বাই দ্য ওয়ে, আপনি আমাকে কি করে চিনলেন বলুন তো? ঋষি চোখ নামিয়ে নিয়ে মাথা চুলকোলো, আমতা আমতা করে বলল, না মানে সেদিন আপনার হোয়াটসঅ্যাপ ডিপিটা দেখছিলাম আর কি কথা বলার সময়, তাই চিনতে পারলাম। না, এটা খুব ভালো কাজ করেছেন। আমরা শুধু মিট করার টাইমিংটাই ঠিক করেছিলাম, বাট কিভাবে একে অপরকে দেখে চিনবো সে বিষয়ে কোনো কথাই হয়নি আমাদের মধ্যে। শিশু সুলভ একটা হাসি দেয় ঋষি। চলুন ঋষি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন। কলকাতায় এখন শেষ বিকেলের আলো ঢুকছে। চতুর্দিকে হলুদ রঙের এক পশলা রং ছড়িয়ে দিয়ে গেছে কেউ পশ্চিম আকাশে, সেই সঙ্গে গোটা শহরটাতে তৈরি হয়েছে পরন্ত বেলার এক আলো আঁধারি শহর। আকাশে আজ হালকা মেঘ থাকলেও বোঝা যাচ্ছে না। যান্ত্রিক জীবন থেকে এখন ব্রেক নেওয়ার তারা সবার, যে যার মতো ছুটছে দিন শেষে নিজের গন্তব্যে। ঘরে ফেরার গানে মানুষজন ব্যস্ত, জনস্রোত নেমেছে শহরে। ফুটপাত ধরেই হাঁটছিল ওরা দুজন। পাশের ঋষি ইতস্তত ভঙ্গিতে একটু দূরত্বে হাঁটছে, খুব সতর্কভাবে পা ফেলছে। আলগা নার্ভাস ভাব ছেলেটা মুখে চোখে। আচ্ছা, ছেলেটা কি একটু অস্বস্তি বোধ করছে? একটু ভেবেই মিতুল কথা শুরু করলো। আজকের কাজটা কিন্তু ভালোই প্রোগ্রেস করেছে। আপনি খুব ভালো ডিটেল স্টাডি করেছেন। থ্যাঙ্কস। আপনিও তো ডেটাগুলো খুব ভালো হ্যান্ডেল করেছেন। মিস্টার চৌধুরী শুনলে খুব খুশি হবেন। হ্যাঁ, এখনো তো কিছুটা বাকি, দেখা যাক কতটা কি করতে পারি। খুব জল তেষ্টা পেয়েছে ঋষি। ব্যাগ থেকে জলের বোতল বের করে দেখলো শেষ। ক্লান্ত চোখে মুখে বারবার এদিক ওদিক দেখছে আর রুমাল দিয়ে মুখ মুছছে। মনে হয় জল কিনবে বলি। ঋষির তৃষ্ণার তো মুখটা চোখ এড়ায় না মিতুলের। ঋষির দিকে টান টান দৃষ্টি দিয়ে বলল, চা খাবেন নাকি জল? একটু যেন আশা পেল ঋষি, চটপট উত্তর দিল, দুটোই, আগে জল পরে চা। আমাদের মন কি আমাদের নিয়ন্ত্রণে চলে? হ্যাঁ, প্রতিদিনের ঘোড়দৌড়ের একটা স্কেডিউল হয়তো আমরা কম বেশি করে থাকি। মন জানে সারাদিনে তার কি কি করণীয় বাইরের জগতে, কিন্তু ওটা তো ছকে বাঁধা নিজেদের জগৎটাকে ধরে রাখার চেষ্টা মাত্র। কিন্তু স্কেডিউল শেষের পরেও তো একটা জগৎ থাকে যেখানে শরীর বিশ্রাম চায়। শীতল হাওয়ারা ছুঁয়ে দিয়ে যায় মনের অনুভূতিগুলোকে। সারাদিনের যান্ত্রিক ছুটে চলা মনটাও শিথিল হয়ে যায় কোনো কোনো সময়। নিজের সামনে একা হয়ে দাঁড়ায়। নিজের চাওয়া পাওয়া, ভালো লাগা, খারাপ লাগারা বারবার উঠে আসতে চায়। বুকের ভেতর যেন এক গভীর তোলপাড়। মানুষের মনে বিভিন্ন রূপ থাকে, কি চায়, কেন চায় তা সে নিজেই জানে না, শুধু মুহূর্তে বদলে যায়। কখনো শান্ত, কখনো উত্তাল সমুদ্র, কখনো চাপা কান্নায় ঢাকা আকাশভেদী বৃষ্টি। তবে কোনটা আসল আমরা জানি না। ক্লান্ত মন তার আভাস সবসময় পায় না। বিচিত্র রূপ নিতে নিতে আসল অবয়বটা হারিয়ে গিয়েছে কবে। না, সত্যি অনেক অনুভূতির তল পাওয়া যায় না মাঝে মাঝে। এসব ভারী ভারী শব্দ ছাপিয়ে আড়ালে এক কোণে পড়ে থাকা ছেলে মানুষই মনটাও মাঝে মধ্যে অকারণ উস্কানি খোঁজে। কার কাছে, কখন, কিভাবে তা জানি না। তবে যেখানে গেলে সব স্থির, কিছুক্ষণের জন্য নিস্তব্ধ, সেই মুহূর্তটুকুই বা কম কি? একটা শান্তি আছে, অজান্তেই ভালো লাগা আছে। মিতুলের মতো মেয়েরও এই মুহূর্তে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে আজ, অনেক দিন পর, যে অনুভূতির কোনো নাম নেই। সামনের বড় রাস্তায় মানুষের ঢল নেমেছে। শহরের বুকে পুরোপুরি সন্ধে নামবে একটু পরে। পুরোপুরি অন্ধকার নামার আগে চারিপাশ জুড়ে দিন শেষের মলিনতা। গাঢ় অন্ধকার আস্তে আস্তে নামছে এবার। রাস্তার ওপারে দুজনে আয়েশ করে
মাটির ভারে চা খাচ্ছে। তার স্বাদটুকু দুজনেই কড়াই গন্ডায় চুপচাপ বুঝে নিচ্ছে। না, একেবারে চুপচাপ নয়, দুজনেই মাঝে মধ্যে চোখের চাহনি দিয়ে দেখে নিচ্ছে একে অপরের মুখ। সেই চাহনিতে বোকা বোকা হাসি লেগে আছে। মিতুলের এই শুরুর সময়টা বড্ড ভালো লাগে। কি সুন্দর শান্ত, শেষে ঠান্ডা বাতাসে একটু জিরিয়ে নিতে চায় মন, যেখানে ফেরার কোনো তাড়া নেই। নৈঃশব্দ অধিকার করে নিয়েছে এই সন্ধ্যের মায়া। আকাশের কোনো নতুন রং নেই এই সময়, সবটাই স্বচ্ছ আর স্নিগ্ধ। পুরোপুরি অন্ধকার নেমে আসলে মিতুল আর খোঁজে না কিছু চারপাশে। ও জানে একটা সময়ের পর সবটাই ধোঁয়াশা। এতক্ষণে ছেলেটাকে ভালো করে লক্ষ্য করল মিতুল। মুখের মধ্যে প্রথমেই নজরে আসে চোখ, কেমন একটা উদাসী দৃষ্টি। মুখের গড়ন বেশ ভালো, মাঝারি ফর্সা চেহারা, কোকড়ানো ফোলা চুল, আর ব্লু টি শার্ট ও ব্ল্যাক প্যান্টে নজর কাড়া না হলেও খুব স্মার্ট লাগছে ছেলেটাকে। তবে ছেলেটা খানিকটা ওর মতোই, কারণ এই কয়েক ঘন্টায় মিতুল এইটুকু বুঝেছে যে নিজে থেকে কথা বলতে খুব একটা চায় না ছেলেটা। কম বলে, কিন্তু চটপটে স্বভাবের। হাতে চায়ের ভাঁড়টা ফেলে দিয়ে মিতুল দোকানের দিকে এগিয়ে যায়। দোকানির টাকাটা মিটিয়ে দিয়ে আসতে ঋষি বলল, এটা কিন্তু ঠিক হলো না, আপনি কেন দিলেন? তাতে কি হলো? চা ট্রিট দিলাম, আপনার আপত্তি আছে? আপত্তি নেই, কিন্তু আজকে আপনাকে আমার থেকেও তাহলে কিছু ট্রিট নিতে হবে। রাজি? শোধ করবেন বলছেন? ধরে নিন তাই, আপনাকে নিতেই হবে। আচ্ছা বেশ, নিজেই যখন উদার হস্তে ভুরিভোজ করাবেন বলছেন, তখন আর না করে কি করে? যাক, তাহলে কি খাবেন? আপনি যা খাওয়াবেন, চপ, কাটলেট, সিঙ্গারা, নিদেন পক্ষে এক প্যাকেট বাদাম। সবে 6টা বাজে, একটু পরে খাও। আপাতত সামনে পার্কটায় চলুন গিয়ে বসি, সঙ্গে বাদাম আর বিকেলে এই ফুরফুরে হাওয়া চলবে? হ্যাঁ, দৌড়াবে, চলুন। জায়গাটা মন্দ নয়। রাস্তার কোলাহল আর গাড়ি ঘোড়ার কান কাঁপানো আওয়াজের থেকে ঢের ভালো। চওড়া মাঠে ঘাসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খালি পায়েও হাঁটা যায়। পার্কটা বড় হওয়ার দরুন মানুষ থাকলেও টের পাওয়া যায় না। মানুষ যেন থেকেও নেই, কেমন একটা চাপা নির্জনতা আছে এখানে। আলসে মেজাজে কিছুক্ষণ সময় বেশ ভালোই কাটিয়ে দেওয়া যায়। মিতুল বলে ওঠে, জায়গাটা বেশ ভালো, তাই না? একটা বাদাম মুখে পুরে ঋষি বলে ওঠে, হ্যাঁ, ওই জন্যই তো এখানে এসে বসলাম। রাস্তার ধারে এত গাড়ি ঘোড়া ধুলো উঠছে। ভাই দেবে, আপনাকে এখানে বসতে বলে আটকে দিলাম না তো? বাড়ি ফেরার তারা নেই নিশ্চয়ই? না না, কোনো তাড়া নেই। একটুক্ষণ দুজনেই চুপ। মিতুল চকিতেই উদাস, সামনের দিকে অনেকটা দূরে থাকা ঝিলটার দিকে তাকিয়ে আছে। কি ভাবে মেয়েটা এত? মনটা যে স্থির নেই তা ঋষি বুঝতে পারছে। একভাবে তাকাতেও সাহস হচ্ছে না ঋষির। গোলগাল ফর্সা মুখে একটা লালিত্য ছুঁয়ে আছে সবসময় মেয়েটার মুখে। ব্ল্যাক কুর্তি আর এলোমেলো চুলগুলো বারবার কপাল থেকে গালের কাছে এসে পড়ছে। মুখে বিরক্তিসূচক আওয়াজ করে মিতুল হাত দিয়ে কয়েকবার কানের পাশে সরিয়ে নিচ্ছে। ল্যাভেন্ডারের গন্ধটা মিতুলের গায়ে এখনো তাজা হয়ে লেগে আছে। ওই গন্ধটাতেই মিতুলের অস্তিত্ব যেন আরো প্রকট ঋষির সামনে। তীব্র গন্ধে ঋষির নাক অবশ্যই আসছে। কোনোদিন কোনো মেয়ের সঙ্গে মেশাই হয়ে ওঠেনি ঋষির। এত কাছ থেকেও কোনোদিন কাউকে এভাবে দেখেনি। হ্যাঁ, ওই কলেজে পড়তে 2-4টি মেয়ে বন্ধু ছিল, কিন্তু সবই ওই গুলতানি আর আড্ডা। আজ এত বছর পর কোনো মেয়ের পাশে বসে আছে ও, তাও এত কাছ থেকে। বুকের মধ্যে অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। আর চোখে তাকাতে গিয়ে মিতুলের চোখ পড়ে গেছে ওর দিকে। ঋষি চোখ সরিয়ে নেয়। কাজল টানা দীর্ঘ চোখ দুটোর দিকে তাকিয়ে থাকার সাহস ঋষির নেই। ওতে ডুব দিলেই বিপদ। মায়াবী চোখের গভীরতা কে আর কবে বুঝেছে? ওর চাহনিতে কেমন একটা জড়িয়ে পড়ার মায়া আছে, শান্ত নদীর মতোই অনেকটা স্থির। বুকের ধুকপুকানিটা একপাশে সরিয়ে রেখে ঋষি কথা বলল, কি এত ভাবছেন বলুন তো? না না, কিছু না। উত্তরটা মনোপুত হয় না ঋষির।
প্রায় একরকম জোর করেই বলে ওঠে, কিছু না বললেই হবে? তখন থেকে দেখছি আপনার মধ্যে কেমন একটা উদাস উদাস ভাব, অন্যমনস্ক লাগছে। কি হয়েছে বলুন? না, কিছু ভাবছি না তেমন আর কি, ওই এমনি এমনি আর কি। আচ্ছা, আপনার কি মন খারাপ? প্রশ্নটা শুনে ঋষির দিকে চোখ ঘুরিয়ে তাকালো মিতুল। মিতুলের যে এরকম অকারণ মন খারাপ হয় সেটা এই ছেলেটা কি করে বুঝলো? চোখ দেখে? চোখে কি মন খারাপ ফুটে ওঠে এত সহজে, যেটা বোঝা যায়? ঋষি এবার প্রায় জোর গলায় জিজ্ঞাসা করে, কি হলো বলবেন না তো? জানেন তো, মন খারাপের ভাগ দিলে মন খারাপ কমে যায়। ঋষির কথা শুনে মিতুল একটু চুপ থাকে, তারপর শান্ত স্বরে উত্তর দেয়, তেমন কিছুই না, বাড়িতে বাবার সাথে ঝামেলা। বাবা চান আমার বিয়ে দিতে, আর আমি এখন বিয়ে করতে একদম চাই না। আরে পাস, দারুণ ব্যাপার তো। নিমন্ত্রণটা পাচ্ছি তো নাকি? আলগা বিদ্রুপটা গায়ে লাগলো মিতুলের। কি অবলীলায় বোকা বোকা একটা ইয়ার্কি করে বসলো, বড় অদ্ভুত তো। কিছু উত্তর করে না মিতুল, চুপ করে মুখে বাদাম পড়ে যাচ্ছে। মিতুলের ভুরু কুঁচকে যাওয়া মুখটা চোখ এড়ায় না ঋষির। গলা খাঁকানি দিয়ে বলে উঠল, মানে বিয়ে করতে চাইছেন না কেন? ছেলে পছন্দ হয়নি নাকি অন্য কাউকে ভাববেন? আবার ওই প্রশ্ন। সেদিন সকালে ব্রেকফাস্ট টেবিলেও বাবা একই প্রশ্ন করেছিলেন, আজকে আবার এই ছেলেটারই একই প্রশ্ন। ধীর স্থির মেজাজটা গরম হয়ে গেল মিতুলের। ঝনঝন করে বলে উঠল, কি বলতে চাইছেন বলুন তো? তখন থেকে আজে বাজে বকে চলেছেন, নিজেই জিজ্ঞেস করলেন আর নিজেই এরকম বাজে ইয়ার্কি মারছেন। মিতুলের গলা শুনে চমকে গেল ঋষি, ঠোঁট হা করে চেয়ে আছে। আবার মিতুল গলা ঝাঁঝিয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছেন না যে? খ্যাপা মিতুলকে শান্ত করার জন্য ঋষি বলল, আরে চটছেন কেন? আমি ওভাবে কিছু বলতে চাইনি। আপনি বললেন বিয়ে করতে চান না, তাই জিজ্ঞেস করলাম। মিতুল কিচ্ছু উত্তর করে না। কথাটা শুনে চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসে রইল কিছুক্ষণ। চোখ বুজে মনটা শান্ত করে ঋষির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, বলে ওঠে, সরি ঋষি, ওভাবে আপনাকে বলাটা উচিত হয়নি। এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আসলে কি জানেন, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকে যাদের জীবনটা নিজেদের গ্রিপে থাকে না। চাওয়া পাওয়া, ফেলে আসা, গুছিয়ে নেওয়ার হিসেবটুকু তাদের দ্বারা আর হয়ে ওঠে না। দীর্ঘদিনের একটু একটু করে ক্ষয়ে যাওয়া শিলার উপর কোনো বৃষ্টির দাগ ছুঁয়ে দিতে আসে না তাদের, বরং ক্ষতটা গভীরভাবে রয়ে যায়। বেঁচে থাকার তালিকায় তাদের জীবনে কোনো নতুনত্বের মেঘ নেই, অপ্রত্যাশিত সারপ্রাইজ নেই, ভালো লাগার কোনো বিশেষ মুহূর্ত নেই। এক্সপেকটেশন শব্দটা চেনা মানুষগুলোর থেকে ধাক্কা খেতে খেতে কবে যেন হারিয়ে গেছে। যখনই ভালো কিছুর প্রত্যাশায় কিছু আঁকড়ে ধরতে গেছে, তখনই একটা শূন্যতা বারবার বুঝিয়ে দিয়ে গেছে, না, নেই, কেউ কোথাও কিচ্ছু নেই। সবার মাঝে থেকেও, এত ভিড় ছাপিয়েও একা। জীবন আড়াল হতে শিখিয়ে দিয়ে গেছে, আঁকড়ে ধরে রাখার মতো কিচ্ছু নেই। এখন শুধু ছুটে চলার তাগিদে জীবন মানিয়ে নিতে, অনুভূতিগুলোকে গোছাতে শিখিয়ে দিয়েছে। রোজ কত মানুষ আসছে যাচ্ছে, কত মানুষ আসবে আর যাবে, কিন্তু যাদের চেয়েছি বরাবর, তারাই চিনিয়ে দিয়ে গেছে একাকিত্ব। রাত জাগা নির্ঘুম রাতে হিসেব কষার চেষ্টা করেছি, পারিনি, ব্যর্থ হয়েছি। তবু বোকার মতো যত বেশি প্রত্যাশা করেছি নিজের কাছের বন্ধু বান্ধবদের থেকে, তারা তত বেশি অনাকাঙ্ক্ষিত বোধ করিয়ে দিয়েছে। একটা কথা বলুন তো ঋষি, মানুষ মানুষকে শূন্যতা ছাড়া আর কিছু দিয়েছে? এখন ভালোবাসা, মায়া, বন্ধুত্বে এসবে জড়াতে আর ইচ্ছে করে না, জানেন? কি জানি, মনে হয় দুদিনের সম্পর্কের আড়ম্বরতা খুব তাড়াতাড়ি চলে আসে। আমরাও বোকার মতো সেটুকু শুষে নিই, কিন্তু যখন নীরবে সেই মানুষগুলো সরে যায়, তখন আর মন সেটা মানতে চায় না। মনে হয় তাদেরকে আজীবন পাশে পাবো, হয়তো পাবো, হয়তো বা পাবো না একটা সময়ের পর। আর এই সময়ের সাথে একটু একটু করে যত জীবনে এগোচ্ছি, ততই একাকিত্বের মেঘ ঘিরে ধরছে। এখান থেকে এত সহজে বেরোনো যায় না।
এখানে মানুষের সাথে সম্পর্কের জটিলতা নেই, আছে শুধু নিজের সাথে দিন যাপন। একাকিত্বের মধ্যে কেমন একটা গন্ধ আছে না? মনে হয় পুরনো একটা একটা আঁকড়ে আঁকড়ে ধরার গন্ধ। আর দিন শেষে গন্ধটা যখন দমকায় খাওয়ায়, সারা শরীরে খেলে বেড়ায়, তখন সেই মুহূর্তের থেকে শান্তির আর কিচ্ছু নেই। বেঁচে থাকার অস্তিত্ব জুড়ে এখন গন্ধটাও এই একলা আমিটাকে চিনি। কথাগুলো বলার পর একটা দীর্ঘশ্বাস ছাড়ে মিতুল। উঠে সামনের ঝিলের কাছে গিয়ে দাঁড়ায়। ঝিলের ধারে শীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে মিতুলের সারা শরীর। অনেক দিন পর ভালো লাগছে ওর। যা কিছু কোনোদিন কাউকেও মুখ ফুটে বলতে পারেনি, আজ এই ছেলেটাকে বলে দিয়েছে। কেন বলল ওকে এত কথা? এগুলো তো মিতুলের একান্তই নিজস্ব অনুভূতি। কারোর কাছে এর অর্থ আছে, কারোর কাছে নেই। হারিয়ে ফেলা, চলে যাওয়ার মানে তো এক একজনের কাছে আলাদা। সবাই তো বুঝবে না। এসব অবান্তর ভাবনাই ছেলেটা কি বুঝবে যদি হেসে উড়িয়ে দেয়? মিতুলের কি মনে হতে আকাশের দিকে তাকায়। ততক্ষণে দূর আকাশে ভেসে বেড়াচ্ছে অনেকগুলো তারা। না, আজ আর আকাশে কোনো একাকিত্বের মেঘ নেই। মিতুলের দীর্ঘশ্বাসের সাথেই হয়তো বিদায় নিয়েছে। দীর্ঘশ্বাসের শব্দ কি শোনা যায়? না, বোধ হয়। তাই তো মিতুলও কোনোদিন শুনতে পায়নি। শুধু বুকের মধ্যে জমতে জমতে কোনো মন খারাপই বাতাসের সাথে উঠে এসেছে নিজের অজান্তে। মন খারাপটা আবার উকি দিতে চাইছিল, কিন্তু মিতুল ভালো মেয়ের মতো নিজেকে সামলে নেয়। এতক্ষণ কেউ কোনো কথা বলেনি। পেছনে বসে থাকা ঋষিকে ফেলে অনেকক্ষণ এই ঝিলের কাছে দাঁড়িয়ে আছে ও। এবার ফেরার জন্য পেছন করে তাকায়। ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরেই হয়তো এভাবেই দেখছে মিতুলকে। একটু কাছে যেতেই আরো পরিষ্কার হলো সেই ছেলেটার চোখের ভাষা। যে চোখ দেখি মিতুলের ঘুম ঝরানো মনে হয়েছিল, নিমেষে বদলে গেছে ঋষির চোখের হাবভাব। ঘন কালো চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে। কিছু বলার ক্ষমতাই হয়তো হারিয়েছে, শুধু অবাক করা একটা দৃষ্টি। মিতুলের এই প্রথম মনে হলো আজ পর্যন্ত যা কোনোদিন কাউকে বোঝাতে পারেনি, বলতে গিয়েও একটা আশঙ্কা কাজ করেছে মনের মধ্যে, সেটা কেমন অদ্ভুতভাবে এই ছেলেটাকে বলে দিল। কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই। যা কেউ কোনোদিন শুনতে চায়নি, এই ছেলেটা এক মনে শুনে গেছে। মনের মধ্যে একটা প্রশ্রয় পেল মিতুল। হ্যাঁ, হয়তো ওর কথাগুলো বুঝবে। ঋষিকে বলা যায়। একটুক্ষণ চুপ থেকে মিতুল আবার বলতে শুরু করে। ঋষি, আপনি কিছু মনে? মিতুলকে থামিয়ে দেয় ঋষি। অবাক চোখে মিতুলকে প্রশ্ন করে, আচ্ছা মিতুল, আপনার মনে এত কথা জমা ছিল? জানি না, তবে আপনি তখন বিয়ের কথা জিজ্ঞেস করে চটিয়ে দিলেন। আমিও পাগলের মতো এক নাগারে কী সব বলে গেলাম। আপনি কিছু মনে করেননি তো? আমার মুখ দেখে কি মনে হচ্ছে আমি কিছু মনে করেছি? বাই দ্য ওয়ে, আপনি হঠাৎ নিজের মনের এত কথা আমাকে বললেন? এটাও জানি না, তবে আপনাকে দেখে কেন জানি না মনে হলো আপনাকে হয়তো বলা যায়, আপনি বুঝবেন। ঋষি হালকা হেসে বলে ওঠে, পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের সঙ্গে নিজের দুঃখ, কষ্ট, আনন্দের অনুভূতিগুলো নির্দ্বিধায় বলে ফেলা যায়। আমরা হয়তো তাদেরকে সেভাবে চিনি না, জানি না, কিন্তু কেমন যেন মনে হয় যে বুকের ভিতর চাপা পড়ে যাওয়া সমস্ত দীর্ঘশ্বাসকে তারাই টেনে বের করতে পারবে, আর সেটা নিজেদের অজান্তে। ওইটুকু বলার পর সব শান্ত, সব স্তব্ধ হয়ে যায়। নিশ্চিন্তের আশ্রয়টুকু যেন তাদের কাছেই শুধুমাত্র আছে, আর কারোর কাছে নেই। তার জন্য আগে থেকে কোনো সম্পর্কের প্রিপারেশন লাগে না। এই যে আপনি এত কথা কেমন এক নিমেষে বলে ফেললেন আমাকে, জানেন এখন আমার নিজেকে ওই ভালো মানুষটা বলেই মনে হচ্ছে, যে একটু হলেও কারোর অনেক দিনের জমানো কথাগুলো টেনে বাইরে আনতে পেরেছে নিজের অজান্তে। আমার নিজের কাছেও এটা একটা পাওনা। ঋষির কথা শুনে মিতুল ওর দিকে তাকায়। নিজের গালে হাত দিয়ে গলাটা নরম করে বলে ওঠে, ঠিকই বলেছেন,
নিজের যে কথা কোনোদিন কাউকে বলিনি, কেমন করে সেটা আপনাকে? পুরোটা আর বলতে পারে না মিতুল। ঋষি ওর দিকে তাকিয়ে আছে কেমন স্নিগ্ধ দৃষ্টিতে, মুখে একটা শিশু সুলভ হাসি। ছেলেটা খুব খুশি হয়েছে মনে মনে এতগুলো কথা বলার জন্য। একসঙ্গে এতক্ষণ সময় থাকার পরেও এই প্রথম একটু ভরসা খেলে গেল মিতুলের বুকের মধ্যে। ঋষির পাশে বসে নিজেকে অনেকটা খুশি অনুভব করছে সে। মন কেমন করা অনুভূতিরা আবার মাথা তুলে দাঁড়াতে চাইছে। এই কি সেই ভরসার আশ্রয়? এই কি সেই পৃথিবীর একটুখানি নিশ্চিত জায়গা যেখানে নিজেকে মেলে ধরা যায় চোখ বন্ধ করে? এইটুকুর জন্যই কি মিতুলের মন খারাপরা আজকে বিদায় নিয়েছে? ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে মিতুল। কিছু কথা নিজেরই থাক, সেগুলো নিয়ে বেশিক্ষণ আলোচনা করতে আর ইচ্ছে করছে না। মিতুল আর ঋষি দুজনেই একটুক্ষণ চুপ থাকে। সামনের ঝিলের দিকে জলের ওঠা পড়ার দিকে তাকিয়ে আছে নীরব দৃষ্টিতে, যেন ওইটুকু মুহূর্ত দুজনের কাছেই খুব প্রিয়। নিজেদের মনের কথা বলার পর চুপ থাকার এক গোপন আরতি। মিতুল তাও একবার ঋষিকে শেষবারের মতো লক্ষ্য করে। ঠান্ডা হাওয়ারা এসে এলোমেলো করে দিয়ে যাচ্ছে ঋষির অবিন্যস্ত চুলগুলো, মুখে একটা আলগা হাসি। সেই সঙ্গে মিতুলও শুষে নিচ্ছে নৈশব্দের প্রশান্তি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে মিতুল এবার ব্যস্ত হয়ে পড়ে। না, কথায় কথায় অনেকটা সময় কেটে গেছে, প্রায় 8টা বাজতে চলেছে। এবার বাড়ি না ফিরলেই নয়। চটপটে একটা চাহনি দিয়ে ঋষিকে বলে উঠল, আপনি তো আচ্ছা শেয়ানা লোক, কেমন চুপচাপ বসে সময় কাটিয়ে দিচ্ছেন। আর শুধু শেয়ানা নয়, চালাকও বটে। মিতুলের এই প্রশ্নে কি বলবে ঋষি ভেবে পায় না। আমতা আমতা করে বলে, কি 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 বলছেন? আমি মানে? আবার মানে মানে করছেন? পাক্কা ভুলে মেরে দিয়েছেন? যা বাবা, আমি আবার কি ভুলে গেলাম? আরে আশ্চর্য লোক তো আপনি। এই যে বললেন উদার হস্তে খাওয়াবেন, সেটার কি হলো? আজকে কি পাবো? শোধ করবেন না আমার চায় ট্রিটের জন্য? ঋষি প্রাণ খুলে হেসে ওঠে, বলে, ও হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে তাহলে? আমি ভাবলাম কথায় কথায় ভুলে গেছেন। ইস, অত সস্তা না। এই খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো ভুল হয় না। আপনার কাছে চাইতে বা লজ্জা কি? তবে হ্যাঁ, আমাকে এখন আপনি হ্যাংলা ভাবতেই পারেন। এই এত নিজে কেন বেশি ভেবে ফেলেন বলুন তো? বড্ড বেশি অ্যাজুম করেন আপনি। অ্যাজুম করার আবার কি আছে? যা মনে হয় তাই বলেছি। আপনি এখন ভাবতেই পারেন আমাকে। হ্যাঁ। মিতুলের কথা শেষ হওয়ার আগেই ঋষি বলে ওঠে, দেখেছেন তো, আবার এক কথা বলছেন। আমি কি একবার বলেছি খাওয়াবো না? না, সেটা বলেননি, কিন্তু আপনার তো ওঠার নামগন্ধই নেই। তখন থেকে ঝগড়া করে যাচ্ছেন। ঋষি এবার কাঁধে অফিসের ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, বলে, চলুন দেখি। আমার কথাই কথা, এত অভিযোগ আমার সহ্য হবে না। এই তো চাই। আপনি কত উদারহস্ত মানুষ এইবার বুঝতে পারবো। মিতুলও এবার উঠে দাঁড়ায়, হাসতে হাসতে বলে, বেটার লেট দ্যান নেভার। চলুন। এরপর প্রায় কেটে গিয়েছে 6 মাস। মিতুল আর ঋষি চুটিয়ে অফিসে একসঙ্গে কাজ করছে। দুজনের কাজের প্রোগ্রেসও খুব ভালো। মিস্টার চৌধুরীও বেশ খুশি। কাজ দেখে একদিন বলেই বসলেন, তোমাদের দুজনের কেমিস্ট্রি খুব ভালো, বেশ আন্ডারস্ট্যান্ডিং। এই তো চাই, কিপ ইট আপ। বসের ঘর ছেড়ে বেরিয়ে এসে দুজনেই দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। তবে কেমিস্ট্রিটা কি শুধু কাজের ক্ষেত্রেই? কে জানে। দুজনের একজনও সেভাবে হয়তো কিছুই বোঝেনি কখনো, কিন্তু বুকের মধ্যে এক আকাশ ভালোবাসা নিয়ে যে দুজনেই লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা ওদের বন্ডিং দেখলে যে কেউ বলবে। কেউ কাউকে বলার জন্য দুপা এগোচ্ছেও না। যত নষ্টের গোড়া দুজনের ওই ইন্ট্রোভার্ট সত্তাটা। দুজনেই স্পেক্টি নট, এগিয়ে গিয়ে বলার সাহস নেই। সবসময় কেমন যেন হাঁটু কাপা ভয় জড়সড় হয়ে আছে। তবে এই কয় মাসে মিতুলও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। না, স্বভাবে না, তবে ঋষির সাথে। ঋষি হয়ে উঠেছে ওর নিজের একটা কমফোর্ট জোন। ভালো লাগে মিতুলের। মন সায় দেওয়া একটা পরম শান্তির আশ্রয় মেলে এই ঋষির কাছে। ঋষি মিতুলকে বোঝে ওর মতো করি। ক্রমশ বেড়ে উঠেছে দুজনের বন্ধুত্ব। অফিসকে আর যাই হোক একটা ভালো বন্ধু দিয়েছে। এখন ফাঁক পেলেই দুজনের গল্প।
এনি টাইম এনিওয়ে। সারাদিন পর খুঁটিনাটি গল্প ফোনে ফোনে দিব্যি চলে। ফোনালি প্রেমটা কবে ওদের অজান্তেই মন ছুঁয়েছে ওরা কেউ জানে না। আপনি শব্দটা কবেই যে বদলে গিয়েছে তুমিতে। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার সময়ও কখনো মিতুলের মুখে ফুটে উঠেছে হাসি, কখনো চাপা একটা উত্তেজনা। মিতুলের একাকিত্ব, একা থাকার অভ্যাসের গল্প, ভালো লাগা খারাপ লাগা সবটুকুই ভাগ করে নিয়েছে এই ছেলেটারই সঙ্গে। ঋষিও সবটাই শুনেছে, বন্ধু হিসেবে সামলে নিয়েছে মিতুলকে। কখনো বা ঋষিও পরোক্ষভাবে ওর হাবভাবে বুঝিয়ে দিয়েছে ওর ভালোবাসার কথা। মিতুল আজ করেও কিচ্ছু বলেনি, শুধু বুকের মধ্যে একটা উস্কানি পুষে রেখেছে। মাঝে মধ্যে নাম না জানা অনুভূতিগুলো তোলপাড় করেছে। না শুধুই কি তোলপাড়, নাকি গোপনে গোপনে অপেক্ষা করে আছে মিতুল। ভালোবাসা কখন কিভাবে কার সাথে হয়ে যায় কেউ আগে থেকে জানতে পারে না কোনো দিনও। শুধু মনের মধ্যে একটু একটু করে রোজ বাড়তে থাকে। ভালোবাসা বাড়তে বাড়তে রোজ নতুন করে সেই প্রিয় মানুষটাকেই খুঁজে নিতে চায় মন, অধিকার করে নেয় মনের সর্বস্ব। আজ মিতুলের কিছুতেই ভালো লাগছে না, কোনো কাজেই মন লাগছে না। ঋষির সঙ্গে বিকেল থেকে একবারও কথা হয়নি যে। লাস্টবারের মতো ফোন করে রাগের চোটে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। বিকেল থেকে প্রায় 7-8 বার কল করে ফেলেছে মিতুল, একটিবারও রিসিভ করল না ঋষি। কি এমন কাজে ব্যস্ত? ও জানে না মিতুলের কথা না বললে ভালো লাগে না? ও কি বোঝে না মিতুলের যে চিন্তা হয়? ছুটির দিন বলে কি একটিবারও ফোন করতে নেই? এখন ঝগড়া করবি কি ফোন না ধরলে? অফিস থাকলে না হয় ঝগড়া করে পুষিয়ে নিত নিজের অভিমানটুকু। মনে মনে ঠিক করে মিতুল। ঠিক আছে, কাল অফিসে আসুক, দেখাচ্ছে ওর মজা। নিজের ঘর ছেড়ে বেরিয়ে যেতেই ফোনটা সশব্দে বেজে ওঠে। এই ফোনটার জন্যই দিন শেষে যেন যত অপেক্ষা। তাড়াতাড়ি ছুটে এসে ফোনটা রিসিভ করে মিতুল। রিসিভ করতেই ওপাশ থেকে ঋষির গলায় একটা আবেদন ভেসে এলো। এই মিতুল, সরি 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 ভেরি সরি। তুমি এতবার ফোন করছো, আমি খেয়ালই করিনি। আসলে বিকেলে আমি এসব কেজো অজুহাত মিতুলের শুনতে একদম ভালো লাগছিল না। পুরোটাই নাটক মনে হচ্ছিল। এতবার ফোন করার পরে একটা মানুষের নাকি খেয়ালই পড়ল না। রাগে প্রায় গর্জে উঠল। ওর কথা শেষ হবার আগেই বলল, খেয়াল করনি মানে? ইয়ার কি মারছ আমার সঙ্গে? বিকেল থেকে কতবার ফোন করেছি, তোমার আইডিয়া আছে? কটা বাজে এখন? এই সেরেছে রে, মেয়েটা ভালোই খেপেছে মনে হচ্ছে। এত সহজে রাগ কমবে কি? যাই হোক, চেষ্টা করে যেতেই হবে। ঋষি বরাবরই সন্ধ্যের পর নিজের থেকে ফোন করে, কিন্তু আজ নিয়ম ভঙ্গ হয়েছে বলে এত রাগ মিতুলের। এই তো মাত্র 9টা বাজে, আমি সত্যিই খেয়াল করিনি। বাড়িতে লোক এসেছিল, কথা বলতে বলতে এতটা সময় কেটে যাবে একদম বুঝতে পারিনি। ফোনটা সাইলেন্টে রেখেই আমি বাইরের ঘরে বসে গল্প করছিলাম। সত্যি বলছি। থাক, অনেক হয়েছে। গল্পের মুশকুল হওয়ার গল্প আর আমাকে বলতে হবে না। তুমি জানো আমি কতবার কল করেছি, কত চিন্তা হচ্ছিল আমার। তুমি কি বোঝো না? ঋষি উপাস থেকে হেসে ওঠে, বলে, তাই তোমার আমার জন্য চিন্তা হয় বুঝি? অত শত আমি জানি না, তবে তোমার সাথে কথা না বললে, তুমি ফোন না ধরলে আমার ভালো লাগে না। তখন খুব রাগ হয়, ব্যাস। আহা, কি সৌভাগ্য আমার। তা ম্যাডাম, আজ কি আবার মন খারাপ নাকি? এতবার ফোন কেন? মিতুল একটুক্ষণ চুপ থাকলো। কি বলবে সত্যি ভেবে পেল না। অভিমান মাখানো গলায় শুধু বলল, হ্যাঁ একটু। আসলে তোমাকে সব কথা বলে এসেছি, কেমন একটা অভ্যেস হয়ে গেছে। আর আজকেও বা অন্যটা হয় কি করে? আমি তো তোমাকে ছাড়া কাউকে বলি না ঋষি। ঋষি শুনে একটু অবাকই হলো। মিতুল যে এতটা অভিমান করবেও বুঝতে পারেনি। সত্যি তো, রোজ কেমন সুখ দুঃখের গল্পগুলো অজান্তেই ভাগ করে নিয়েছে মিতুল। সবটাই কি অভ্যেস? ঋষি বেশি কিছু বলে না। মিতুলের গলার স্বরে অভিমান স্পষ্ট, সেটা বোঝা যায়। শুধু মনে মনে হেসে ওঠে। মাথার মধ্যে কিছু ঘুরছে ওর। মিতুলকে আজ বলা দরকার। মন যখন এই একটা মানুষের জন্যই হঠাৎ এই মুহূর্তে এত অস্থির, তখন তাকে একবার বলেই দেওয়া ভালো, অন্তত নিজের জন্য। না বললে হয়তো আর কোনোদিনও। কোনো উত্তর না পেয়ে মিতুল বলে ওঠে, কি হলো, চুপ করে আছো যে? কিছু ভাবছো নাকি? আচ্ছা মিতুল, একটা জিনিস খেয়াল করেছো?
আমাদের একা থাকার গল্প, একার জীবনের গল্প আমরা কেমন অজান্তেই দুজন দুজনেরটা ভাগ করে নিয়েছি না? কখন যেন একা থাকতে থাকতে দুজন হয়ে উঠেছি। কখনো ভেবেছ? হ্যাঁ, নিয়েছি তো। তাতে কি হলো? না, মানে দুজন যখন ভাগ করে নিয়েছি তখন একে একে তো দুই হয়। এই যেমন আমরা দুজন। কি তখন থেকে একে একে দুই বলছো বলো তো? না মানে আমি বলছি এক আর এক যোগ করে দুই হয় না? তাহলে দুজনই তো হলো না? যোগ বিয়োগ দুজন কি বলছো একটু স্পষ্ট করে বলবে? হ্যাঁ মানে আমি পুরো কথাটা বলতে গিয়ে ঋষি একটু থামে, বড় করে একটা শ্বাস নেয়। নার্ভাসনেস ওর গলা শুকিয়ে আসছে। মিতুল সামনে নেই, তবু ফোনের মধ্যে বলতে গিয়েও বুকের ভেতরের ওঠা পড়াগুলো ড্রামবিটসের মতো কানে বাজছে। কি অদ্ভুত একটা তোলপাড় করা অনুভূতিরা ঘিরে ধরেছে ঋষিকে। এতটা কঠিন, এই তিনটে শব্দের এত ক্ষমতা অস্থির করে তুলেছে ওকে এই মুহূর্তে। আমি তোমাকে এবারেও বলতে গিয়ে থামল ঋষি। ওর গলার কাঁপুনিটা মিতুল বুঝতে পেরেছে। এবারে পুরো গলার শটটাই বলতে গিয়ে কেঁপে উঠল ঋষির। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ব্যাস, থেমে গেছে দুপ্রান্ত। ঋষি বলে চোখ বুজে ফেলে, আর কিছু বলতে পারবে না। সারা শরীরে একটা আনন্দের ঢেউ খেলে বেড়াচ্ছে। দুরু দুরু বুকে একটা চাপা উত্তেজনা ক্রমশ বাড়ছে। মিতুল থমকে গিয়েছে। ঋষি এটা কি বলল? নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ঋষির বলা ভালোবাসি কথাটা বুকে বর্ষার মতো ফুটল। তবে এটা তো ভালোবাসার বর্ষা। মিতুল কি বলবে তাই জানে না। হতভম্বের মতো কানে ফোন ধরে দাঁড়িয়ে আছে। অপর প্রান্তের মানুষটার হাসির শব্দ কানে এলো। মিতুল, কি হলো? প্রশ্নটা শুনে মিতুলের অজান্তেই দুটো হাত উঠে এসেছে ওর ঠোঁটে। ঠোঁটের ওপারে একটা উচ্ছ্বাসের হাসি। ফোনটা বুকের কাছে চেপে ধরে ঘর থেকে এক ছুটে বেরিয়ে গিয়ে ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায়। ফোনটা ধরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ঋষি, তুমি সত্যি মানে তুমি আমাকে? গলা খাকারি দিয়ে বলে ওঠে ঋষি। হ্যাঁ, সামনাসামনি এই কথাটা আমি কোনোদিনই তোমাকে বলতে পারতাম না মিতুল। তাই আমি আপনাকে সরি, তোমাকেই ভালোবাসি। কথাগুলো শুনে নিজেকে আটকে রাখার ক্ষমতা ওর নেই। আনন্দের চোটে ওর দুটো পা কাঁপছে। মন কেমন করা অনুভূতিরা অবাধে ডানা ঝাপটাচ্ছে। প্রথম ভালোবাসা উস্কানি পেয়েছে কারোর কাছে। সারা শরীর মন জুড়ে অদ্ভুত ভালো লাগা এই মুহূর্তে। ঋষি ওকে ভালোবাসে কথাটা বলতে গিয়ে ছেলেটা দুবার হোঁচট খেয়েছে। ভালোবাসি কথাটা বলতে গিয়ে কেঁপে উঠেছে ও প্রান্ত। মিতুলের নিজের একাকিত্ব, একলা থাকার জগতে আজ এত বছর পর কেউ নিজেই ঠাঁই করে নিয়েছে, ওর ভরসার সঙ্গী হয়েছে। কোনোদিনও হারাতে চায় না মিতুল এই আশ্রয়টুকু। এই মুহূর্তটুকু ওর কাছে খুব দামি। ফোনটা হাতে শক্ত করে ধরে রইল। দু হাত মেলে আকাশের দিকে চোখ তুলে তাকালো। রাতের সমস্ত তারারা আজকে জ্বলে উঠেছে। এই অন্ধকার ছাপিয়েও ওই আলোর রেশটুকু গায়ে মাখতে চাইছে মিতুল। রাতের ঠান্ডা হাওয়া এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে মিতুলের পুরো শরীর। কেমন এক শীতল করা অনুভূতি। মিতুল চোখ বুজে ফেলল। দূরে কোথাও